হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয় কথা চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। সেই সূত্র ধরে ইফাদের স্বপ্ন সম্পর্ক ধারণা ছিল আমাদের। বন্ধুর স্বপ্ন পূরণে সেও সঙ্গ দেয়। এত বড় একটা আবাস তাদের দুজনের পক্ষে গড়ে তোলা সম্ভব ছিল না। ছেলের সদিচ্ছায় সায় দেন ইফাদের বাবা ইফতিকার সাহেব। এই মায়াবাড়ি তৈরিতে সিংহভাগ অবদান তার। তবে বর্তমানে ইফাদ এবং আহমাদি এই বাড়ির হর্তাকর্তা। তাদের পরিচালনায় চলছে প্রায় ২৫০ এতিম ছেলেমেয়েদের সুশৃঙ্খল জীবন। এখন ইফাদের জীবন এখানেই আবির্ভূত হয়। দিন শেষে সকল ক্লান্তি কাটাতে এখানেই ঠাঁই নেয় সেই মায়াবাড়ি। এই নামটাও যে কত খুঁজে খুঁজে রেখেছে ওরা। এবারের ভিত্তি যে মায়া, দয়া, পরবশ হয়ে তো এটা তৈরি নয়। সাধারণ কোনো এতিমখানা ওরা তৈরি করতে চায়নি। এখানকার প্রত্যেকটা শিশুকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত থাকা, খাওয়া, পড়াশোনার পাশাপাশি প্রত্যেককে কোনো না কোনো কাজে দক্ষ করে তোলা হচ্ছে। ইফাত একটা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছে। তার ইচ্ছে আছে এখানকার ছেলেমেয়েদের তার ব্যবসায় কাজে লাগানোর। দেখা যাক চেতনা কতদূর আগায়। আজহার উদ্দিনের স্ত্রী নাজমা বেগম এই বাড়ির সকলের রান্না বান্নার দায়িত্ব তার কাঁধে। যদিও আরও বেশ কিছু লোক রাখা আছে, তবে সব দিক নির্দেশনা তিনিই দিয়ে থাকেন। ছেলে মেয়েগুলো যখন তাকে আম্মা বলে ডাকে, কি যে প্রশান্তি পান অন্তরে। বিশাল রান্নাঘরে উকি দিতেই নাজমা বেগমের চেহারাটা দেখতে পায় হামাদ। চাচি বলে ডাক দিতেই হুড়মুড়িয়ে আসেন নাজমা বেগম। মাথায়, গালে, কপালে হাত বুলিয়ে বলেন, ও মানিক, কতদিন পরে আইলা তুমি? ওই চাষিরে একটু মনে পড়ে না তোমাকে? মহিলার হাত মুঠোয় নিয়ে আহমাদ বলে, ব্যস্ত ছিলাম চাচি, বিয়ে টিয়ে এসব ঝামেলায় পুরো মাস চলে গেল। বৌমা কই গো মানিক? তারে আনো নাই না চাচি। কেন? বউয়ের মুখ দেখাইবা না? আপনি বাসায় চলেন চাচি। সে তো পরের বিষয়, আগে তারে আনো, তোমার এই বাড়ি দেখাও। আচ্ছা আচ্ছা, বলে দেখবো আসে নাকি। আইবো আইবো, তা মানে তুমি এত শুকাইছো কেন? খুব টানাটানি গেছে বাজান। মানিক নামের এক ছেলে ছিল নাজমা বেগমের। সে মারা গেছে বেশ ছোটবেলাতেই। আহমাদকে দেখে নাকি তার মৃত ছেলের কথা মনে পড়ে। সেই প্রথম দিন থেকে তিনি আহমাদকে মানিক বলে ডাকতে অভ্যস্ত। আহমাদের পিছু পিছু ঘুরছে ইফাত। ডেকে চলেছে সেই কখন থেকে, বান্দা পাত্তা দিলে তো। আরে শালা, এমন করস কে? আমি মনে হয় ইচ্ছা কইরা বসেছিলাম কানাডা। পিছিয়ে ফিরে বন্ধুর চেহারায় তাকায় আহমাদ। তার নির্লিপ্ত অভিব্যক্তি দেখে এগিয়ে যেয়ে আহমাদের ঘাড় পেঁচিয়ে ধরে ইফাত। আম্মু অসুস্থ ছিল তো ভাই, আমি কালকেই ল্যান্ড করছি। ভালো। কি ভালো? কোথা কস না কে? অশান্তি, ভাল লাগে না আমার। কি বলবো? বউয়ের কথা ক। ও না, সরি, ভাবির কথা ক। কি? ধুর, কি করে? চেহারা চকমকের রহস্য কত? এসব কি ভাবির হাতে জাদু নাকি? প্রথম দিকে অতিষ্ঠ ভঙ্গিতে বললেও শেষে বেশ সিরিয়াস হয় ইফাত। কিন্তু এহেন কথা কানে যেতেই তার উপর হামলে পড়ে আহমাদ। বিয়েতে উপস্থিত না থাকায় জমানো রাগের রেশ মেটায় যেন। আফিয়ার চিৎকার, ঘর ছেড়ে বের হয়ে আসে সকলে। আয়শা মাহিবার সাথেই ছিল। বোনের চিৎকারে বেশ ভয় পেয়েছে মেয়েটা। সালেহা বেগম ঘরে ঢুকতেই আরেক দফা চিৎকার করে আফিয়া। আমার এই বাসকে ভেঙেছে মা। ভাঙা ফুলদানের কিছু টুকরো তখনও মেঝেতে পড়ে আছে। বেশ অপরাধী কণ্ঠে মাহিবা বলে, আমার হাতে লেগে ভেঙে গেছে। মেয়েটার দিকে তেড়ে আসে আফিয়া। তোমার সাহস কি করে হয় আমার অনুপস্থিতিতে আমার ঘরে আসার? তার উপর আবার ঘরের জিনিসপত্র ভেঙেও ফেলেছ। আফিয়া, ধমকে ওঠেন সালেহা বেগম। এসব কোন ধরনের ব্যবহার? তোমাকে নিশ্চয়ই আমি এমন শিক্ষা দেইনি। মায়ের দিকে তাকিয়ে রাগে ফোঁসফোঁস করে আফিয়া। না, মা থাকলে আজ এই মেয়েকে বসিয়ে দিত। সরি আফিয়া, আমি ইচ্ছে করে ভাঙিনি, বেখেয়ালে হাতে লেগে পড়ে গেছে। অসহ্য। আফিয়াকে ধমকে মাহিবাকে ঘরে পাঠিয়ে দেন সালেহা বেগম। মেয়েকে ধমকের সাথে সাথে খাওয়া দাওয়ার নির্দেশ দিয়ে নিজেও ঘরে যান। থেকে যায় আয়েশা। আপাই, বিরক্ত চোখে আয়েশার দিকে তাকায় আফিয়া। তখনই তাকে ঘটনা সবিস্তরে বর্ণনা করে আয়েশা। মাহিবার অসুস্থতার কথা শুনে আর কথা বাড়ায় না আফিয়া।
শ্বাসকষ্টের সমস্যা তার এক বান্ধবীর আছে। এ সময় একটা মানুষের অবস্থা কেমন হতে পারে সে এটা সামনাসামনি দেখেছে। তাই আর মাহিবাকে কোনো কথা শোনায় না, কিন্তু মনের এক ক্ষুদ্র কোণে পছন্দের ফুলদানি ভেঙে যাওয়ার একটা কষ্ট থেকে যায়। এটা খেয়াল করে মাহিবা। আয়েশার মতো আফিয়ার সাথে সেরকম কথা না হলেও মেয়েটার মনের সূক্ষ্ম কষ্ট ফুটে ওঠা চেহারাটা দেখে ব্যাপারটা বুঝে ফেলে। সালেহা বেগম বেজায় চটে আছেন। আফিয়া তখন কিভাবে এতটা নিচু ব্যবহার করলো মাহিবার সাথে? মেয়েটার সামনে মুখ দেখাতেও লজ্জা লাগছে। এই শিক্ষা দিয়েছেন নিজের সন্তানদের। অগোছালো একটা পরিবেশের দায়িত্ব নিজ হাতে নিয়ে নেয় মাহিবা। নিজ দায়িত্বে সকলকে দুপুরের খাবার পরিবেশন করে। আহমাদ আসে তারও বেশ পরে। মাহিবা তখনও খাবার টেবিলে বসে। আহমাদ আসতেই খাওয়ার কথা বললে জানায় সে খেয়ে এসেছে। এরপর যখন মাহিবা খেতে বসে অবাক হয় আহমাদ। মেয়েটা কি তার অপেক্ষায় বসেছিল? ইস, একবার ফোন করে জানিয়ে দেওয়া উচিত ছিল। তখনই খেয়াল হয় মাহিবার ফোন নাম্বার তার কাছে নেই। অনুমতি সাপেক্ষে তার ফোন নিয়ে সেখান থেকে নিজ নাম্বারে ফোন দেয় আহমাদ। নিজের ফোনে অতি যত্নের সাথে নাম্বারটা সেভ করে। সব যত্ন কি আর চর্মচক্ষুতে ধরা পড়ে? দুপুরের আলস্যে ঘেরা পরিবেশে যখন আহমাদ ভাত ঘুমের প্রস্তুতি নিচ্ছে তখন মাহিবা এসে বসে তার পাশে। মেয়েটাকে দেখে আবার চোখ বন্ধ করে আহমাদ। দু হাতের আঙুল নাড়াচাড়া করতে করতে বেশ খানিকক্ষণ ভাবনায় মশগুল থাকে মাহিবা। ধ্যান ভাঙে এক শীতল কণ্ঠে। আপনার শরীর এখন কেমন? চোখ বন্ধ করে শুয়ে থাকা মানুষটার পানে চায় মাহিবা। বেশ নরম কণ্ঠে উত্তর দেয়, ভালো আলহামদুলিল্লাহ। এরপর আবার সব নিশ্চুপ। সেই নীরবতার দেয়াল টপকে মাহিবা বলে, একটা কথা বলি। চোখ খোলে না আহমাদ। আরাম লাগছে। বলুন। আইসুর কাছে শুনলাম কাছেই নাকি কোথায় মেলা হচ্ছে, আজকে বিকেলে ওদের দুজনকে একটু ঘুরিয়ে আনতে পারবেন? বেশ স্বাভাবিক আবেদন, কিন্তু তৎক্ষণাৎ চোখ খুলতে বাধ্য হলো আহমাদ। তার কাছে আবদারটা স্বাভাবিক লাগেনি। বিয়ের দুদিন পরে কোনো মেয়ে তার ননদদের ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছে, অস্বাভাবিক বটে। কি বললেন? বিস্ময়ের রেশ আহমাদের স্বরে। আফিয়ার মনটা একটু খারাপ, ছোট মানুষ, মেলায় গেলে ভালো লাগবে না বলুন? পুরো ঘটনা না বলেও যেন পরামর্শ চায় মাহিবা। মন খারাপ কেন? আহমাদের সন্দেহী কণ্ঠের বিপরীতে মিথ্যা সাজায় না মাহিবা। আজকে ফুলদানিটা ভেঙে গেল না, ওটা ওর অনেক পছন্দের ছিল তাই। আপনাকে কিছু বলেছে? না, তেমন কিছু না। কেমন কিছু? এটার আহমাদ শোনে না। তার এই বোনকে ভালোই চেনা আছে। কিছু বলাটাই এই মেয়ের জন্য স্বাভাবিক ছিল। বলেনি, তাতে অবশ্য ভালো হয়েছে। চোখ বন্ধ করতে করতে বলে, আজানের পর গুছিয়ে থাকবেন, তাড়াতাড়ি গেলে মাগরিবের আগে চলে আসতে পারবো। কথা শুধরে দিতে মাহিবা বলে, আমি যাব না তো। কেন, আপনি কি বুড়ি? মিনমিন করে মাহিবা বলে, ওখানে অনেক মানুষ। তাহলে কাউকে যেতে হবে না। এই না না, যাবো আমি। গুড। ঘুমাবেন না, বসে থাকুন, একটু পর আমাকে ডাকবেন। মুখ বাঁকায় মাহিবা। নিজে আরামের ঘুম ঘুমাবে আর ওকে বলছে ঘুমাবেন না। শখ কত। শুতে যেতেই মনে হয় তার বস্তা ভরা বই সাজানো হয়নি। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বস্তার কাছে যায়। আহমাদের টেবিল আর বুক সেলফ দেখে ভাবে এখানে বইগুলো আটবে তো। বই গোছানোর কাজ শেষ হতে হতে আজানের সময় হয়ে যায়। আহমাদকে ডেকে আয়েশা আর আফিয়াকে বলতে যায়। আয়েশা এক পায়ে রাজি হলেও আফিয়া বেশ ভেবেচিন্তে যাওয়ার সম্মতি দিয়েছে। সকলকে নিয়ে মেলার পথে রওনা হলে সে দৃশ্য দেখে চোখ জোড়ায় সালেহা বেগম। মাহিবার বুদ্ধি আর চৌকসে খুশি হন। পরিবারের সাথে সম্পর্ক ঠিক রাখতে মেয়েটার কি কসরত। মেলার পরিবেশ সদা সরগরম। এক পাশে নাগরদোলার হইচই, আরেক পাশে সারি সারি দোকানের সমাহার। আয়েশা নাগরদোলায় উঠতে ভয় পায়, তাই ভাবির হাত ধরেই হেঁটে চলেছে বাধ্য মেয়ের মতো। আফিয়া খুঁজছে কোন দোকানে পছন্দের জিনিস পাওয়া যায়। এর মাঝে আহমাদ চারদিকে সতর্ক দৃষ্টি বুলিয়ে রাখছে। হরেক রকমের মানুষের আগমন ঘটে মেলায়। সুযোগ সন্ধানেই কেউ যেন তার পরিবারের দিকে ঘেঁষতে না পারে সেদিকে তার সজাগ দৃষ্টি। আর ডান পাশে হাত ধরে আছে আফিয়া, আর বাম পাশে হাঁটছে মাহিবা। তার হাত ধরে রয়েছে আয়েশা। কি মনে করে আয়েশাকে আহমাদের পাশে দেয় মাহিবা, সেটা খেয়াল করতেই মাহিবার বাহু ধরে তাকে এবং আয়েশা দুজনকেই নিজের সামনে দাঁড় করায়। পেছন থেকে কোনো অযাচিত আচরণে সম্মুখীন যেন হতে না হয়, তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা। অধিকারপূর্ণ এই আচরণ ভালো লাগার আবহে নিয়ে যায় মাহিবাকে। নিজের ঘর হলে বেশ খানিকটা কেঁদে নিতে পারতো মেয়েটা। সে তো ছিচকাদনে হয়ে যাচ্ছে। একটা চুরির দোকানের সামনে দাঁড়ায় মাহিবা। তাকে দেখে বাকিরাও দাঁড়ায়।
চিকচিক করতে থাকা এক মুঠো কালো কাচের চুড়ি চোখে লাগে মাহিবার। সেটা নিতে গেলে আফিয়া হাত দেয় ওই চুড়িতে। মেয়েটা অবশ্য দেখেনি মাহিবাও যে ওটা নিতে যাচ্ছিল, তবে কোনো বাক বিতণ্ডা ছাড়া নিজ পছন্দ ছেড়ে দেওয়ার ঘটনা চোখ এড়ায় না আহমাদের। নিজ উদ্যোগে দোকানের কাছে যায়। চাচা, এই ডিজাইনের চুড়ি আর নেই? না, এই ডিজাইন শেষ। অবাক মাহিবার দৃষ্টি এড়িয়ে চুরির সমাহারে চোখ বুলায় আহমাদ। এক মুঠো সবুজ চুড়ি হাতে নিয়ে আহমাদ বলে, এটা নিবেন? ভালো লাগছে। পলক ঝাপটায় মাহিবা। এখন কোনো মতে এদের পড়তে দেওয়া যাবে না? এত সুখ সুখ লাগছে কেন? কোনো মতে মাথা নাড়ায়, কিন্তু সেই ক্ষণে আফিয়া বলে, না, এই চুড়ি আমার হাতে ভালো লাগছে না। বলেই রেখে দেয় সেই কালো চুড়িগুলো। নিজ হাতের সবুজ চুড়ি সন্তপর্ণে রেখে দেয় আহমাদ। মাহিবা তো তার পছন্দের চুড়ি পেয়েই গেল, কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েটা সবুজ চুড়ির মুঠো নিয়ে বলে, আমি এগুলোই নেব। আহমাদের চমকে যাওয়া দৃষ্টি এড়িয়ে নিজ উদ্যোগে আফিয়া ও আয়েশার জন্য চুড়ি বাছাই করে। আফিয়ার মনের কোণে সূক্ষ্ম ভালো লাগা সৃষ্টি হয়। না, মেয়েটা অতটাও খারাপ না। ঘুরতে ঘুরতে একটা চাদরের দোকানে যায় সকলে। বিভিন্ন রঙের বিছানার চাদর দিয়ে সাজানো সমগ্র দোকান। একটা গোলাপি চাদরে হাত রাখতেই দোকানদার বলে, খুব ভালো জিনিস আপা, অনেক টেকসই মাল। এই চাদর যে আজ পর্যন্ত কতগুলো বিক্রি হলো, গুণে শেষ করা যাইব না। না থামা সেই কথার বানে নিজেকে জর্জরিত না করে একটা জামরঙা চাদরে হাত দিতেই লোকটা বলে, এটার কথা আর কি কমু আপা, এত বিক্রি হয়েছে যে এটাই লাস্ট পিস। মেলা আরো কয়দিন বাকি, কিন্তু চাদর শেষ হইয়া যাইতেছে। না পেরে এবার আয়েশা বলে ওঠে, সবই যখন শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনার দোকান ফাঁকা হয় না কেন? পুরো দোকানই তো ভরা। মুখ চেপে ধরে আফিয়া। এই মেয়ের মুখ দিয়ে কখন যে কি বের হয়। তবে মিটিমিটি হাসি ছেয়ে যায় আহমাদের আদলে। তার এই ছোট বোনটা ভারী দুষ্ট। বিব্রত হাসে দোকানদার। এসব প্রশ্নের উত্তর কি দেওয়া যায় নাকি? এটার দাম কত ভাই? 3500 টাকা দাম আপা, কিন্তু আপনার জন্য 3000 টাকা রাখা যাবে। মাহিবা বেশ চমকে গেল। এই চাদরের দাম কোনোদিন 900 টাকার বেশি না। তার আশেপাশে কোনো দাম শোনার আশা করেছিল, কিন্তু এই লোক একেবারে 3000-এ চলে গেছে। একবার ভাবলো জিজ্ঞেস করে, কেন ভাই, আমার জন্য কম কেন? আমি আপনার কোন মার পেটে বোন লাগি? কিন্তু পরক্ষণে রণে ভঙ্গ দিয়ে ফিরতি পথে হাঁটে। পেছন থেকে দোকানদার ডাকলেও আর তাকায় না। আশেপাশে একটা দাম বললেও না দর কষাকষি করা যায়, কিন্তু এমন দামে সে কি বলবে? আয়েশা বলে, ভাবি মনে ওইটা নিবা না? মুখ ঝামটা দিয়ে মাহিবা বলে, 3 বেলা খাবে ঝাঁটার বাড়ি, ও জিনিস এত দাম দিয়ে কিনে কি করব? হাসির রোল পড়ে যায় সকলের মাঝে। বাদ যায় না আফিয়াও। মেয়েটা বেশ মজার মানুষ তো। শাড়ির দোকানের সামনে গেলে আয়েশা আবদার করে চুরির সাথে মিলিয়ে শাড়ি কেনার জন্য, কিন্তু মাহিবা বলে, এসব শাড়ির রং একবার ধুলেই ফ্যাকাশে হয়ে যায়, তাই না আফিয়া? আফিয়ার দিকে সম্মতির দৃষ্টিতে চাইতেই মাথা নাড়ায় আফিয়া। একবার টুকটুকে লাল রঙের একটা শাড়ি মেলা থেকে কিনে কি ফাঁসাটাই না ফেসেছিল। একবার ধুয়েই সেই রং একেবারে গোলাপি হয়ে গেল। আমরা আরেক সময় কোনো ভালো দোকান থেকে শাড়ি কিনবো, ঠিক আছে সোনা? মায়াময় কথায় গলে যায় আয়েশা। ভাবিমণিটা এত মায়া কেন? আহমাদ দেখতে থাকে এক হাতে পরিস্থিতি সামলে নিতে থাকা মেয়েটাকে। আফিয়ার সাথে ভাব জমানোর চেষ্টাটা চোখ এড়ায় না তার। ভালো লাগা খেলে যায় মন জমিনে। মেয়েটার মন মানসিকতা ভালো। আফিয়ার উদ্দেশ্যে মাহিবা বলে, আফিয়া, এখানে সুন্দর সুন্দর মাটির ফুলদানি পাওয়া যায়, তুমি কি একটা নিবে? পলকবিহীন মেয়েটার দিকে চেয়ে থাকে আফিয়া। অন্য কেউ হলে দুপুরের ব্যবহারের পরে তার সাথে কথা বলতো না নিশ্চয়ই, কিন্তু মাহিবার ব্যবহার তার শক্ত মনে কোমল আঘাত হানে। বেশ বেছে বেছে একটা ফুলদানি কেনে আফিয়া। মাহিবা দাম দিতে চাইলে আহমাদ বলে, নিজে থেকে কাউকে কিছু দিলে দিবেন, কিন্তু আমি যখন সাথে থাকবো সেই দায়িত্বটা আমার হবে। এতটুকু সামর্থ্য আমার আছে। প্রত্যেক পদে পদে লোকটার আত্মসম্মানের পরিচয় পায় মেয়েটা। অভিভূত হয়, দোয়া করে। পরিচিত কাউকে দেখে সেদিকে পা বাড়ায় আহমাদ। মেয়ে 3জনকে রেখে যায় কম কোলাহলপূর্ণ এক জায়গায়। আফিয়ার মাথার আবরণ তার দেহের ভাঁজ ঢেকে রাখতে পারেনি। সদ্য যৌবনে পা দেওয়া মেয়েটার ফুটন্ত দেহের সৌন্দর্য যেন গোলাপের পাপড়ির ন্যায় মেলে ধরছে নিজেকে। সেই ফুলের সুবাস আচ্ছন্ন করছে মৌমাছিদের। কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা ছেলেদের দলটা মাহিবার চোখ এড়িয়ে যায়নি। মেয়ে দুটোকে দেখে 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 রাখছে সে, কিন্তু তার সতর্কতা ছেলেগুলোর মুখের লাগাম টানতে পারেনি। চোখেই চলে না রে। পরে না চোখের পলক ও সুন্দরী। খালাম্মা, আপনার মায়ের একটু দেন। মামা, এইটারে তো দেখি একেবারে মাইপা মাইপা বানাইছে রে। আহা! সব কথা না শুনলেও ফিরতি পথ ধরতে শেষ কথাটা কানে যায় আহমাদের।
চোয়াল শক্ত করে ছেলেগুলোর দিকে তাকাতেই হুড়মুড়িয়ে পালায় কলেজ পড়ুয়া ছেলেদের দলটা। আয়শা না বুঝলেও মাহিবার কান ঝাঁঝা করে ওঠে। আফিয়া নির্বিকার। পথ চলতে গেলে এমন কত কথা শুনতে হয়, এদের গুনলে চলবে কেন? অগোছালো মেজাজ নিয়ে আফিয়ার দিকে দৃষ্টি দিলে তাকে নির্বিকার দেখতে পায় মাহিবা। খানিকটা অবাকই হয় সে। কোনো মেয়েকে এমন মন্তব্য করা হলে তার একটু মেজাজ খারাপ হওয়া তো স্বাভাবিক। যেখানে তার নিজেরই রাগ হচ্ছে সেখানে মেয়েটা এত শান্ত কিভাবে? তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, ছেলেদের দলটা তাকে খালাম্মা ডেকে গেছে এবং এই বিষয়টা নিয়েই ভাবতে বসেছে আফিয়া। বোনের প্রতি অযাচিত বাক্যবান রোধ করতে না পেরে বেশ অপরাধ বোধে ভোগে আহমাদ। সন্ধ্যার আগমনে বাড়ির রাস্তা ধরে, তবে যাওয়ার পথে মেলার প্রান্তে এসে মাহিবার ডাকে থামতে হয় তাকে। কি হয়েছে? একটু চানাচুর মাখা নিতাম। বিরক্তি প্রকাশ পায় আহমাদের আদলে। এসব জিনিস কেউ খায় নাকি? আশ্চর্য। মিনমিন করে মাহিবা বলে, একটু খেলে কিচ্ছু হয় না। একটু খেলেই এ ঘর ও ঘর দৌড়াদৌড়ি করা লাগবে। প্রচ্ছন্ন ইঙ্গিত বেশ বুঝতে পারে মাহিবা। আয়শার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করতেই ছোট্ট মেয়েটা ভাইকে উদ্দেশ্য করে বলে, দাদা ভাই, ওটা দাও না একটু কিনে। আজকে দৌড়াদৌড়ি করতে হলে আমার তো চাইবেই না বলো। কথা বাড়ায় না আহমাদ। এমনিতেই তার এখানে থাকতে আর মন টিকছে না। তার উপরে সন্ধ্যা ঘনিয়ে আসছে। বেশ খানিকটা চানাচুর মাখা কিনে মাহিবার হাতে দিতেই আবরণের আড়ালে তার ছোট হয়ে আসা চোখ জোড়া নজরে বিধে, যেগুলো দৃষ্টিপাত করেছিল তার দিকেই। দৃষ্টি মেলায় না আহমাদ। এক অদ্ভুত জড়তা ঘিরে ধরে তাকে। দ্রুত রাস্তার দিকে যায়। নামাজ পড়েই আসর জমিয়েছে মাহিবা। আয়েশাকে ডাকতে হয়নি, সে তো ভাবিমনির আঁচল ধরেই ঘোরে। তবে আফিয়াকে ডাকলে সেও বারণ করেনি। আজ মাহিবার উপরে তার একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। নিয়ে আসা চানাচুর মাখার সাথে মুড়ি মাখিয়ে সন্ধ্যার নাস্তা তৈরি করে ফেলে মাহিবা। শাশুড়ির সামনে নিয়ে যেতেই মহিলা বাচ্চাদের মতো খুশি হয়ে ওঠেন। চোখে হাসি হাসি ভাব নিয়ে বলেন, জানিস, তোর শ্বশুর থাকতে মেলায় গেলেই চানাচুর মাখা কিনতাম। লোকটা গেল সাথে আমার সব শখ আহ্লাদও নিয়ে গেল। শেষের দিকে গলার কাপন টের পায় আফিয়া। মাহিবা শাশুড়ির জন্য মূলত এই জিনিসটা কিনে আনা। সেদিন ঝাল জিনিসের প্রতি তার আগ্রহ খেয়াল করেছে মাহিবা। আজ সেই ভাবনা থেকেই খাবার নিয়ে আসা। তবে মাহিবার এসব খাবার তেমন পছন্দ না। তাই সে খাবার থেকে বেশি মনোযোগ দিল শাশুড়ির সাথে আলাপে। হইচইয়ের শব্দে শুনে ঘর থেকে বেরিয়েছিল আহমাদ। মায়ের ঘরের সামনে আসতেই ভেতরের মনোরম দৃশ্য দেখে চোখ জুড়ায় ছেলেটার। পরিবারের শান্তি একজন পুরুষের কাছেই বোধহয় বহু আকাঙ্ক্ষিত প্রাপ্তি। এমন আসর আগেও দেখেছে আহমাদ, কিন্তু মায়ের উচ্ছ্বাসিত চেহারাটা এভাবে দেখা হয়নি। বাবা চলে যাওয়ার পর সেই ক্লান্তির সময় নিজেকে পরিবারের হাল ধরতে হয়েছে। মাঠে মাঠে ঘুরে বেড়ানোর বয়সে ছোট বোন দুটোর দায়িত্ব নিতে হয়েছে। মাও কম করেননি। ঘর থেকে কতটা সম্ভব করে গেছেন। সেই সংগ্রাম থেকে মায়ের শখের দিকে দৃষ্টিপাত করা হয়নি। এই ক্ষণে খুব করে বাবার কথা মনে হলো আহমাদের। বাবা থাকলে নিশ্চয়ই কত শত কষ্টের মাঝেও মায়ের প্রতি খেয়াল রাখত। সাথে মাহিবার প্রতিও শ্রদ্ধার পারদ উঁচু হয়। ছেলে হয়ে যে জিনিসটা সে খেয়াল করতে পারেনি, দুদিন হতে না হতেই মাহিবা সেটা নখ দর্পণে নিয়ে এসেছে। হুট করে তার মনে হয় বিয়ে করে খুব একটা ভুল করেনি। এগিয়ে যায় ঘরের দিকে। এমন একটা আড্ডায় না থাকতে পারলে আফসোস হবে বই কি। আহমাদকে দেখে সরে গিয়ে নিজের পাশে জায়গা করে মাহিবা। অবচেতন মনের এক টুকরো ইচ্ছে তার একান্ত ব্যক্তিগত পুরুষ তার পাশে বসুক। সে ইচ্ছা পূরণে হোক বা অন্য কোথাও জায়গা না পেয়েই হোক, আহমাদ মাহিবার পাশেই বসে। প্রচ্ছন্ন এক দ্যুতি খেলে যায় মাহিবার চোখে মুখে। সেই দ্যুতির দিকে দৃষ্টি দেয় না আহমাদ। আপাতত ঘোর লাগানোর ইচ্ছে নেই। আহমাদ আড্ডায় বসতে অভ্যস্ত হলেও আড্ডা জমানো তার কাজ নয়। ভরা মজলিস দেখতে তার ভালো লাগে, আর সেটা যদি হয় পরিবারের মানুষদের নিয়ে তাহলে তো কথাই নেই। এখানেও সে দর্শক। পরিবারের প্রত্যেকটা মানুষের হাস্যোজ্জ্বল মুখচ্ছবি দেখে ছেলেটা চোখ জুড়ায়, মন ভরায়। আসর জমিয়ে রাখতে মাহিবা এবং আয়শাই যথেষ্ট। সালেহা বেগম আজ প্রাণ খুলে হাসছেন, মন খুলে কথা বলছেন। আফিয়া অতটা চুপচাপ না হলেও মাহিবার সাথে যেহেতু তার জড়তা কাটেনি, তাই সেও আপাতত চুপচাপ আছে। মাহিবা একের পর এক প্রশ্ন করে চলেছে। সালেহা বেগম বলে চলেছেন তার শৈশবকালের কথা, বিয়ের স্মৃতি, আহমাদ হওয়ার সময়কার সুখছবি সব। মায়ের মুখের দিকে চেয়ে যেন সেই সময়ে ফিরে যায় আহমাদ, যখন বাবা ছিল। বাবার হাত ধরে হেঁটে বেড়ানো, বায়না ধরা, বকা খাওয়া সবটা যেন চোখে ভেসে ওঠে। এক পর্যায়ে সালেহা বেগম আলমারিতে থাকা স্বামীর ছবি এনে দেখান মাহিবাকে। পরিচয় করিয়ে দেন বাড়ির সাবেক কর্তা আশরাফ ইয়াসিরের সাথে। মুহূর্তেই যেন পরিবেশটা ভারী হয়ে ওঠে। আয়েশা উৎসুক চোখে চেয়ে থাকে ছবির পানে। বাবার সাথে কোনো স্মৃতি নেই তার।
বাবার কোলটুকুতে ওঠার সুযোগও সে পায়নি। আহমাদ আফিয়া নির্বিশেষে চেয়ে থাকে। বাবা বাবা। মাহিবা খুব করে চায় কিছু একটা করতে, যেন কষ্টের পাল্লাটা একটু কম হয়। খুঁজে পায় না কি বলবে, কি করবে। তক্ষুনি ছুটে যেয়ে চুড়িগুলো নিয়ে আসে। মেলার ঘটনা সবিস্তারে বর্ণনা করে সকলের মন ঘুরিয়ে দিতে চায়। সালেহা বেগম বোঝেন, অভিজ্ঞ মনকে হেসে তাল মেলান ছেলে বউয়ের সাথে। আহমাদও বোঝে, চেয়ে থাকে ওই ছোট্ট মুখটায়। আয়েশা চাদরের ঘটনা বলতেই আহমাদ বলে, কৃপণ কোথাকার। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।